এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। টককে আমায় উদ্ধার কর। চোখ তুলে তাকায় তৃণু। প্রাচ্যকে আজকে অন্যরকম লাগছে। বাট এই সাত সকালে কেন প্রাচ্যকে তার অন্যরকম লাগছে? হয়তো মদের নেশা এখন কাটেনি বলে হাত বাড়িয়ে ঠকঠক করে খেয়ে নেয়। কিছুক্ষণ পর যেন তার মাথা যন্ত্রণা কেটে যায়। প্রাচ্যর চুলের দিকে চোখ যায়। ভেজা চুল, টুপটুপ করে পানি পড়ে পিঠের দিকে ব্লাউজ ভিজে গেছে। এত সকালে প্রাচ্য কেন গোসল করেছে? এসব ভাবতেই তখন তৃণর চোখ যায় নিজের দিকে। যা বুঝার বুঝে গেছে। মাথা যন্ত্রণা যেন বেড়ে গেল। কি করে পারল সে এমন করতে? কালকে রাতে মদ খেয়েছে। প্রাচ্যর আর শিহাবের এই প্রেমালাপ কিছুতে মানতে পারছে না। এসব যেন সে ভুলে থাকতে পারে। এখন দেখছে মদ খেয়ে অনেক বড় ভুল করে ফেলেছে। চোরের মতো করে তাকায় প্রাচ্যর দিকে। না, প্রাচ্য নিজের সাজগোজ নিয়ে ব্যস্ত। তৃণু উঠে দাঁড়ায়, ওয়াশরুমে যেয়ে গোসল ফেরে আসে। মদ খেয়ে মাতাল হয়ে প্রাচ্যকে কাছে টেনে নিয়েছে। অনেক বড় ভুল করেছে। প্রাচ্যর কাছে তার একবার ক্ষমা চাওয়া উচিত। এসব ভেবে হাত থেকে তোয়ালে সোফায় রেখে প্রাচ্যকে বলল, আই এম সরি। তৃণু দেখতে পাচ্ছে আয়নার ভিতরে তার কথা শুনে প্রাচ্য কপাল কুঁচকে গেছে। প্রাচ্য উঠে এসে তৃণুর মুখোমুখি দাঁড়ায়। মুখ কঠিন করে বলল, তুই কে বলেছে মদ গিলতে? আসলে মদ খেয়ে হামলে পড়ে আমি কিস করেছিস। মদের গন্ধে যেন আমার নাড়ি বুড়ি বেরিয়ে আসছিল। তৃণু ভেবেছে প্রাচ্য রাগ করবে। কালকে হয়তো জোর করেই প্রাচ্যকে কাছে টেনেছে। এটা নিয়ে অনেক অপমান করবে, বাজে কথা শোনাবে। তৃণুকে চুপ থাকতে দেখে প্রাচ্য বলল, কালকে কি করেছিস মনে আছে তোর? প্রাচ্যর কথা শুনে মুখটা গোমড়া হয়ে যায় তৃণুর। প্রাচ্য বলল, কি হলো বল? অপরাধী মুখ করে তৃণ বলল। রাতের কিছু মনে নেই, সকালে বুঝেছি আমি। তৃণু আর বলতে না দিয়ে প্রাচ্য ব্যঙ্গ করে বলল, রাতের কিছু মনে নেই? মনে থাকবে কি করে? মাতাল ছিলি তো। সব চর তো আমার উপর দিয়ে গেছে। আই এম সরি। তোর সরির গোষ্ঠী গেলে রাতে কি সব কথা বলেছিস আমায়? মনে আছে তোর? না। প্রাচ্য কোনো কথা বলল না। সোজা গিয়ে তৃণুর ঠোঁটে হাত দিয়ে বলল, বাবু, তোমার ঠোঁটটা মিষ্টি কেন? চিনি কি এখানে থেকেও উৎপাদন করা হয়? এসব কি কথা? তৃণুর এসব বিশ্বাস হচ্ছে না। সে বলল, আমি এসব কিছুই করিনি। করবি কেন? দেখ, আমায় কামড় দিয়ে বলেছিস তোর নাকি কামড় দিতে ভালো লাগে। শাড়ি সরিয়ে কামড়ের দাগগুলো দেখায়। তৃণ সত্যি কামড়ের দাগ দেখতে পায়। দেবে গেছে। প্রাচ্য তৃণর কলার চেপে ধরে খাটে ফেলে দেয়। বুকের মধ্যে কিল ঘুষি দিতে থাকে। কালকে মারতে পারিনি তোর সাথে না পেরে, আজকে সব শোধ নেব। কালকে অনেক জ্বালিয়েছিস। তৃণু আজকে প্রাচ্যকে আটকাচ্ছে না। প্রাচ্য কেন তাকে একবার জিজ্ঞেস করেনি? তাকে কেন কাছে টেনে নিয়েছে? তার মানে কি প্রাচ্য এতে খুশি ছিল? তাহলে প্রাচ্য কেন এখন আবার শিহাবের সাথে যোগাযোগ করে, দেখা করে? কিছুতেই খুশি হতে পারছে না সে। কিছু একটা বাধা দিচ্ছে তাকে। অফিস থেকে বের হয়ে রিকশায় উঠবে তৃণু। তখনই চোখ যায় একটা গাড়িতে। একটা ছেলে ড্রাইভিং করছে। পাশে একটা মেয়ে বসে আছে। হ্যাঁ, মেয়েটা প্রাচ্য, সাথে শিহাব। তৃণু রাগে শিরা উপশিরা টকবক করছে। হাত মুষ্টিবদ্ধ করে রিকশার সিটে ঘুষি মারে। রিকশাওয়ালা কেঁপে ওঠে। তৃণদের দিকে তাকায়। তৃণ কিছু না বলে রিকশায় চেপে বসে। সন্ধ্যায় প্রাচ্য বাসায় আসে। রুমের ভেতরে ঢুকলে দেখে পুরো রুম অন্ধকার। লাইট জ্বালাতে তৃণকে দেখতে পায়। সোফায় বসে আছে। সেন্টার টেবিলে 2 হাত ভর দিয়ে ঝুঁকে আছে। সে বলল, লাইট না জ্বালিয়ে অন্ধকারে বসে আছিস কেন? মন খারাপ নাকি তোর? এটা বলতে প্রাচ্যর চোখ যায় রুমে। রুমের মধ্যে সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ফুলদানি ভেঙে পড়ে আছে। প্রাচ্য বুঝতে পারছে না এসব ভাঙা কেন। সে তৃণকে প্রশ্ন করল, এভাবে জিনিসপত্র ভেঙেছিস কেন? তৃণ চোখ তুলে তাকায়। প্রাচ্য ভোরকে যায় নীল ওই রক্তিম মাখা চোখ দুটো দেখে। কি ভয়ঙ্কর লাল। চোয়াল দুটো খুব শক্ত করে রেখেছে। প্রাচ্য ভয় পেয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? তৃণ চোখ বুঝে রাগ কন্ট্রোল করে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বলল, কোথায় গিয়েছিস তুই? প্রাচ্য ভয় পেয়ে গেল। প্রাচ্য জানে তৃণ রেগে গেলে ভয়ঙ্কর হয়ে যায়। এখন যদি শিহাবের কথা তৃণকে বলে তাহলে উল্টে ভুল বুঝবে। মেজাজ যখন ঠান্ডা থাকবে তখনই না হয় সত্যিটা বলবে। গলা পরিষ্কার করে বলল, আমি রোদের কাছে গেছি। তৃণ সুর টেনে বলল। ও। এটা বলে তৃণ উঠে দাঁড়ায়। প্রাচ্যর পাশ কেটে নিচে চলে যায়। প্রাচ্য বুঝতে পারছে না তৃণর রেগে যাওয়ার কারণ কি। ধূসর ভাবতেই পারেনি সুহার সাথে তার আবার দেখা হবে। মেয়েটা ঘুমিয়ে আছে, কি নিষ্পাপ লাগছে। আল্লাহ তাআলা যেন সব মায়া এই মুখটাই ঢেলে দিয়েছে। তার মায়াবতী তার সামনে শুয়ে আছে।
বিশ্বাস হচ্ছে না, ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বসা ছেড়ে উঠে দাঁড়ায় ধূসর। বারান্দায় যেয়ে সোহার দিকে তাকায়। সোহাকে কেন এভাবে উন্মাদের মতো হাঁটছিল আর কান্না করছিল? কি হয়েছে সোহার? এখানে আসার পর থেকে রুম থেকে বের হচ্ছে না। সারাদিন শুধু কান্না করে, ঘুমালে শুধু কান্না বন্ধ হয়। কিছু জিজ্ঞেস করলে কিছু বলে না, চুপচাপ থাকে। একদিকে সোহাকে পেয়ে ধূসর খুশি হয়, আবার অন্যদিকে খুব চিন্তা হচ্ছে সোহার এই পরিবর্তনে। কেমন হাসি খুশি মেয়েটা এখন সারাদিন মুখ মলিন করে বসে থাকে, হাসে না। সোহার এই মলিন মুখটা দেখলে ধূসরের খুব কষ্ট হয়। ভালো লাগে না সোহাকে এভাবে দেখতে। কত রকম কথা বলে সে, তারপর একবারও হাসাতে পারেনি। মেয়েটা প্রাণ যেন অন্য কোথাও, এখানে যেন দেহটা পড়ে আছে শুধু। স্বপ্নর কিছুই ভালো লাগছে না। কিসের শাস্তি দিচ্ছে সে নীলকে? অন্যায় সে নিজেই করেছে, নীলের কাছে তার ক্ষমা চাওয়া উচিত। কল করে নীলকে। প্রথমবার ধরেনি, দ্বিতীয়বার ফোন বাজতেই নীল কল ধরল। কোনো কথা বলল না। স্বপ্ন বলল হ্যালো। শব্দহীনভাবে কেঁদে চলেছে নীল। এতদিন পর স্বপ্নর ফোন পেয়েছে, অন্তরে যেন প্রাণ ফিরে পেয়েছে। এভাবে নীলকে নীরব দেখে স্বপ্ন আবার বলল হ্যালো। নীল চোখের পানি মুছে গলা পরিষ্কার করে বলল হ্যালো। স্বপ্নর বুকের ভেতর ছ্যাত করে উঠল। হ্যাঁ, এমন শোনাচ্ছে কেন নীলের কণ্ঠ? নীল কি কান্না করেছিল? কেমন আছো? ভালো। আবার দুজন নীরব হয়ে গেল। স্বপ্ন বলল আমার জিজ্ঞেস করবে না কেমন আছি আমি? ভালো আছেন বলেই তো এতদিন পর আমার খোঁজ নিচ্ছেন। স্বপ্ন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আমায় ক্ষমা করো। নীল না জানার ভান করে বলল কেন? সেদিনের ব্যবহারের জন্য। ও। আবার দুজন নীরব হয়ে যায়। স্বপ্ন যেন কোনো কথা খুঁজে পাচ্ছে না, সব কথা যেন হারিয়ে গেল। নীল বলল কথা বলছেন না যে? তুমি আমার শর্ত পূরণ করেছো, কিন্তু আমি তোমার সুরওয়ালার সাথে দেখা করাতে পারিনি। তার জন্য ভেরি ভেরি সরি। নীল কোনো কথা বলল না। সুরবালা করে এদিন সে লাফিয়েছিল, আর এখন সুরবালার কথা শুনলে কোনো ফিল হয় না, যেন খুব স্বাভাবিক কিছু। স্বপ্ন আজ নীলের মধ্যে উত্তেজনা নেই দেখে বলল আমি তোমাকে মিথ্যে বলছি, তোমার সুরওয়ালাকে আমি চিনি না। সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি কিভাবে জানতে? কিছু কথা অজানা থাকাই ভালো। স্বপ্ন ধূসরদের বাসায় এসে সোহাকে দেখে বিস্মিত। সোহা ধূসরের বাসায় কি করে এলো? স্বপ্ন ধূসরের হাত টেনে ফিসফিস করে বলল এই মেয়ে এখানে কি করে? আমার রুমে চল, সব খুলে বলছি। স্বপ্ন সোহার সাথে কুশল বিনিময় করে ধূসরের রুমে যায়। স্বপ্ন জিজ্ঞাসাসূচকভাবে তাকাতেই ধূসর বলল কিছুদিন আগে মাকে নানুর বাড়িতে দিয়ে আসতেই সোহা আমার গাড়ির সামনে পড়ে অজ্ঞান হয়ে যায়, তাই বাধ্য হয়ে আমার বাসায় নিয়ে আসি। ভালো কথা। তাহলে ও এখন তোর বাসায় কি করছে? স্বপ্নের কথায় ধূসর খুব আশ্চর্য হয়। স্বপ্নকে ভালো করে পরখ করে। স্বপ্ন তা বুঝতে পেরে বলল না মানে আরে সোহা কোনো কথাই বলছে না, সারাদিন চুপচাপ থাকে আর কান্না করে, তারপর অনেক কষ্টে কথা বলাই। ওই দিন এত রাতে উন্মাদের মতো ছুটছিল কেন? কোনো কিছু বলেনি। তারপর আমি তাকে বাসায় দিয়ে আসতে বলি, সে যাবে না, মির্জাপুর অন্য কোথাও চলে যাবে। একটা মেয়ে এই অচেনা শহরে একা কোথায় যাবে, তাই বাধ্য হয়ে আমার বাসায় রেখে দিই। স্বপ্ন ধূসরের কাঁধে হাত দিয়ে বলল ভালো করেছিস। এটা বলে স্বপ্ন সমুদ্রকে ফোন করে। কিছুদিন আগেই স্বপ্ন জানতে পারে সোহার আর তামিমের ব্যাপারটা। সমুদ্র বলেছে তাকে এখানে সোহাকে দেখতে পাবে, কল্পনার বাইরে ছিল। দেখা হয়ে ভালোই হয়েছে, অন্তত তামিমকে আর কষ্ট পেতে হবে না। সমুদ্রকে সবটা বলে। সমুদ্র সঙ্গে সঙ্গে তামিমকে ফোন করে জানায়। ধূসরের মাথা দিয়ে কিছু ঢুকছে না। সে প্রশ্ন করল স্বপ্নকে কাকে খুঁজে পেয়েছিস আর কাকে বলেছিস তা জানতে? কালকে জানতে পারবে। আর শোন, সোহাকে কিছুতে যেতে দিবি না, কালকে অব্দি আটকে রাখবি। এটা বলে স্বপ্ন চলে যায়। সোহা যেতে চাইলে ধূসর তাকে যেতে দেয় না, জোর করে রেখে দেয়। ফোন পাওয়ার সাথে সাথে তামিম ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর 2টায় তারা 3 জন মিলে ধূসরের বাসায় আসে। তামিমকে দেখে ধূসর অবাক হয়। তামিম সবার আগে বাসায় ঢুকে পড়ে। ড্রয়িং রুমে দাঁড়িয়ে চারদিকে চোখ বুলায় সোহাকে দেখার জন্য। দেখতে না পেয়ে সোহা সোহা বলে জোরে জোরে চিৎকার করতে থাকে। সোহা হাঁটুতে মাথা মুড়ে কান্না করতে থাকে। হঠাৎ করে তার কানে আসে সেই চিরচেনা কণ্ঠ। চট করে উঠে দাঁড়ায়। এই কণ্ঠ তার তামিমের, কিন্তু এখানে কি করে তামিমের কণ্ঠ শুনবে? সে ভুল শুনে তো। আবার তামিম ডাকে। এবার সোহা বের হয়ে আসে। তার সামনে দাঁড়িয়ে আছে তামিম। দৌড়িয়ে এসে ঝাপটে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে।
সমুদ্র আর স্বপ্ন মুখে হাসি ফুটে উঠল, ধূসরের মুখে উঠেনি। বুকের ভেতর আশার আলোটা কিছুটা জেগে উঠেছিল সোহাকে পেয়ে, কিন্তু দৃশ্য দেখে নিভে গেল। বুকের ভেতর ক্ষতবিক্ষত হয়ে গেল। কাজ ভাঙার শব্দ হয়, মন ভাঙার শব্দ হয় না। আজ আবার তার মনটা ভেঙে গেল। চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমা হয়ে এসেছিল, সবার অলোকে মুছে ফেলে, কিন্তু সোহার চোখ সেটা এড়ায়নি। এভাবে কেন চলে এলে? অপেক্ষা করতে পারলে না আমার জন্য? সোহা কোনো কথা বলেনি, দোষটা তারই। সেদিন সবার এত খারাপ খারাপ কথা শুনেছে, ইচ্ছে করছিল মরে যেতে, কিন্তু পারেনি যে তার অনাগত সন্তান আর তামিমের ভালোবাসার টানে। ভুল করেছে সেদিন সোহা, অপেক্ষা না করে। তাই তো এই কয়দিন বিরহের দিন কাটাতে হচ্ছিল। সোহাকে নিয়ে মির্জাবাড়িতে তামিমের সাথে সমুদ্র স্বপ্ন আসে। তারা এখন মির্জাবাড়ির চৌকাঠে দাঁড়িয়ে আছে। সোহাগে কিছুতে সোহাকে ছেলের বউ হিসেবে মেনে নেবে না। তিনি বারবার বলেন, একটা কাজের মেয়ে নাকি আমার ছেলের বউ হবে? কি যোগ্যতা আছে সোহার তামিমের বউ হওয়ার? সোহাগের কথায় সোহা মাথা নিচু করেছিল, কোনো কথা বলেনি। সে জানতো এরকম একটা পরিস্থিতিই তৈরি হবে। এই ভয়ে তামিমের ভালোবাসা গ্রহণ করেনি। শেষ পর্যন্ত তামিমের ভালোবাসার কাছে হার মানতে হয়েছে তাকে। সোহার অপমান কিছুতেই তামিমের সহ্য হচ্ছিল না। তামিম বলল, তুমি কিন্তু বারবার সোহাকে অপমান করছো। এই ছোট লোকদের মান অপমান আছে নাকি? থাকলে এমন কাজ করতো না। আমিনা এক কোণে দাঁড়িয়ে মুখের উপর কাপড় দিয়ে কান্না করছে। তামিমের মেজাজ চটে যায়। তামিম বলল, মা, তুমি কি চুপ করবে নাকি আমরা চলে যাব? সোহাগী অবাক হয়ে বলল, আমরা মানে? তুমি যদি সোহাকে মেনে না নাও তাহলে আমরা চলে যাব। তুই কেন যাবি? যেতে হলে এই নির্লজ্জ মেয়েটা যাবে। সোহার দিকে আঙুল তুলে বলল সোহাগী। ছেলের কথায় সোহাগী অবাক হয়। সে আবার বলল, একটা কাজের মেয়ের জন্য তুই এই বাড়ি ছেড়ে আমাকে ছেড়ে চলে যাবি? তুমি বাধ্য করছো মা। সোহাগী সোহার কাছে যেয়ে বলল, এই মেয়ে জাদু করে তোকে বসে নিয়েছে। এই মেয়ে কি জাদু করেছিস আমার ছেলেকে? সোহা কিছু বলতে নিলেই সোহাগী রাগ করে সোহাকে ধাক্কা দেয়। সোহার ভাগ্য ভালো বলে সোফায় যেয়ে পড়েছে সে। উপস্থিত সবাই সোহাগীর কাজে হতবাক হয়। তামিম দ্রুত যেয়ে সোহাকে তুলে ধরে দাঁড় করায়। তোর কোথাও লাগেনি তো? না, আমি ঠিক আছি। তামিম মায়ের কাছে এসে মেজাজ গরম করে বলল, সোহাকে কেন তুমি ধাক্কা দিলে? তুমি কি জানো না সোহা এখন একা নয়, তার সাথে আমার সন্তান আছে। সোহাগী বাহাবা দিয়ে বলল, সোহা যেমন তোর সন্তান গর্ভে ধারণ করেছে, তেমনি আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। তোর কাছে যেমন তোর স্ত্রীর সন্তান প্রিয়, তেমনি আমার কাছে আমার সন্তান প্রিয়। আমার সন্তানের সাথে খারাপ কিছু হোক, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এভাবে মা ছেলের মধ্যে তর্ক হতে থাকে। সমুদ্র এতক্ষণ দাঁড়িয়ে সব দেখছিল। এখন আর চুপ থাকতে পারছে না। জল অনেক দূর গড়িয়ে যাচ্ছে, এসব কিছু এখানেই থামাতে হবে। সমুদ্র আদেশের সুরে বলল, তামিম, তুই সোহাকে নিয়ে উপরে যা। তামিম কথা বলতে নিলে সমুদ্র বলল, যেটা বলছি সেটা কর। তামিম আর কথা বাড়ায়নি, সোহাকে নিয়ে উপরে চলে যায়। সমুদ্র স্বপ্নকে উপরে যেতে বলে। ছোট মাকে নিয়ে সমুদ্র তার ঘরে যায়। খাটের উপরে ছোট মাকে বসায়। ফ্লোরে বসে সে। ছোট মায়ের চোখের জল মুছে দিয়ে বলল, তুমি যেমন তামিমকে ছাড়া থাকতে পারবে না, তামিম তেমন সোহাকে ছাড়া থাকতে পারবে না। আমার চেয়ে ওই মেয়ে তামিমের কাছে বড় হয়ে গেল? এসব কি বলছো তুমি ছোট মা? তোমার স্থান তামিমের কাছে সবার উপরে। তোমার চেয়ে তামিমের কাছে অন্য কিছু কোনোদিন বড় হবে না। তাহলে কেন আমার কথার অবাধ্য হয়ে ওই মেয়ের সাথে থাকতে চায়? ধরে নাও তামিম তোমার কথা রেখেছে, সোহাকে ছেড়ে দিয়েছে। সোহাকে ছাড়া কি তামিম ভালো থাকবে? থাকবে না। গুমড়ে গুমড়ে মরে যাবে, নিজেকে তিল তিল করে শেষ করে দেবে। এই কদিন তামিম যা করেছে তার চেয়ে দ্বিগুণ পাগলামো করবে। তুমি মেনে নিতে পারবে তামিমের এভাবে থিলে থিলে শেষ হয়ে যাওয়া? বলো ছোট মা, তুমি পারবে? সোহাগে চুপ। সমুদ্র ভুল কিছু বলেনি। সোহা চলে যাওয়ার পর থেকে সারাদিন রুমে বন্ধ করে থাকতো। সিগারেট ছাড়া কিছুই খেত না। দাদুর বারণও শুনেনি। এ কয়দিন ছেলের কি বিবস্ত্র চেহারাই না বানিয়েছে। চোখের নিচে কালশিটে দাগ পড়ে গেছে। ছেলের এই কয়দিন এভাবে দেখে তার নিজেরও নামা খাওয়া বন্ধ হয়ে গেছে। ছোট মাকে চুপ থাকতে দেখে সমুদ্র বলল, জানি পারবে না, তাহলে কেন তামিমের থেকে সোহাকে আলাদা করতে চাচ্ছ? তামিম যদি সোহাকে নিয়ে সুখে থাকতে চায়, তাহলে কেন তাদের সুখে বাধা দিচ্ছ? তুমি চাইবে না তামিম অসুখে থাকুক। খাওয়া দাওয়ার পর সমুদ্র আর স্বপ্ন ছাদে বসে আলাপ করছিল। তখনই সমুদ্রের ফোন আসে। স্ক্রিনে রোদ নামটা ভেসে ওঠে। স্বপ্ন বলল, তোর লাইলিকে বলে আসিস নে, এখন হয়তো তোর খোঁজে পাগল হয়ে ফোন দিচ্ছে। স্বপ্নের কথায় সমুদ্র মুচকি হাসে। ফোন নিয়ে উঠে দাঁড়ায়। ফোন ধরে রোদ কর্কশ কণ্ঠে বলল, তুই কোথায়? রাত 12টা বাজে,
এখন বাসায় আসছিস না কেন? তুমি তো খুব বেয়াদব মেয়ে, স্বামীকে তুই তুকারি করছো। রোদ এবার কোমল কণ্ঠে বলল, কখন আসবেন? অনেক রাত হয়েছে। আজকে আর বাসায় যাবো না। বুঝেছি, এনার সাথেই আজকে থাকবেন। স্টপ ইট গার্ল, সবসময় বাজে কথা। আমি গ্রামের বাড়িতে যাচ্ছি। কি আপনি ঢাকায় নেই? গ্রামে কখন গেছেন? আমায় নিয়ে গেলে কি হতো? আমি এখন কি করে একা থাকবো? তুমি তো চাইতে তোমার থেকে দূরে থাকতে। তাই বুঝি এত দূরে? কই এত দূরে? আপনার কাছে তো অল্পই মনে হবে। খেয়েছো? না, আমি ভেবেছি আপনার সাথেই খাবো। সরি, একটা কাজে আসতে হয়েছে, তোমাকে জানাতে পারিনি। এখন যে তুমি খেয়ে নাও। কালকে কি বাড়ি আসবেন? না। সমুদ্র না শুনে রোদ কেঁদে দেয়। সে বলল, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। কালকে চলে আসবেন। রোদ বৃষ্টি, আমি কাজে এসেছি, কাজ সেরে গেলে চলে আসবো। আপনি কালকে না আসলে আমি চলে আসবো। এভাবে কান্নাকাটি করে কি আছে, আমি চলে আসবো। আপনি খুব খারাপ, সব সময় আমার সাথে এমন করেন। আমায় কষ্ট দিতে আপনার ভালো লাগে। সমুদ্রর কথা বলতে বলতে রুমে চলে আসে। রোদ যতক্ষণ পর্যন্ত ঘুমায়নি ততক্ষণ পর্যন্ত কথা বলেছে। সমুদ্র বিড়বিড় করে বলল, কাছে থাকতে বলে দূরে যেতে, এখন যখন দূরে আছে তখন বলে কাছে আসতে। পাগলি। আজ আকাশে চাঁদ নেই, আছে শুধু হাজারো তারা। তারায় তারায় ভরে আছে পুরো আকাশ, যেন তারাদের মেলা বসেছে। তারাদের দিকে তাকিয়ে নীলের কথা ভাবছে স্বপ্ন। এই বাড়িতে আসার পর ড্রয়িংয়ে শুধু একবার নীলকে দেখেছে। আগের থেকে অনেক শুকিয়ে গেছে, চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আগের মতো চঞ্চলতা নেই। তখন দেখা হওয়ার পর আর একবারও দেখা হয়নি। আজকে সবার সাথে খেতেও আসেনি। তখনই স্বপ্নর পেছন থেকে কেউ জড়িয়ে ধরে। এই তো তার নীলের স্পর্শ। তার মানে নীল তাকে জাপটে ধরে আছে। ভাবতেই ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে ওঠে। হাত ধরে নীলকে সামনে এনে দাঁড় করায়। নীল নিচের দিকে তাকিয়ে আছে, শব্দহীনভাবে কাঁদেছে। স্বপ্ন চিবুক ধরে মুখ তোলে। নীলের চোখে পানি দেখে বুকের ভেতরে ছ্যাদ করে ওঠে। বুকের ভেতরে হাহাকার করতে থাকে। তার নীল কাঁদেছে, স্বপ্ন ঝাপটে ধরে, বুকের ভেতর মিশিয়ে ধরে। নীল স্বপ্নের শার্ট খামচে ধরে কান্না করতে করতে বলে, আই লাভ ইউ, আমি ভালোবাসি আপনাকে। এই শব্দটাই শুনতে চেয়েছে নীলের মুখ থেকে। অবশেষে নীল তাকে ভালোবেসে বলেছে। পেরেছে সে, সুরওয়ালা বাদেই নীলের মনে জায়গা করে নিতে পেরেছে সে। তুমি না সুরওয়ালাকে ভালোবাসো, তাহলে এখন বলছো কেন আমাকে ভালোবাসো? নীল বুঝতে পারছে স্বপ্ন এখন নাটক করছে। সে এখন স্বপ্নের সাথে তাল মিলিয়ে নাটক করে বলল, আমি দুইজনকে ভালোবাসি। হ্যাঁ? হ্যাঁ। হবে না, দুজন থেকে যে কোনো একজনকে ভালোবাসতেই হবে। না, আমি দুইজনকে ভালোবাসবো। আমাকে ভালোবাসতে হলে সুরওয়ালাকে ছাড়তে হবে। কাউকে ছাড়বো না, দুইজনকে ভালোবাসবো, দুইজনকে বিয়ে করব। তাহলে তুমি তোমার পথ দেখো, আমি চলি। স্বপ্ন চলে যেতে নীলে স্বপ্নের পিছনে শার্টের কলার চেপে ধরে বলল, অভিনয় ভালো করতে পারেন, আমার সুরওয়ালা যে আপনি সেটা আমি জানি। মুখ ফসকে বলে ফেলে। যখন বুঝতে পারে জিহ্বা কামড় দিয়ে চোখ বন্ধ করে বলল, না না, আমি তোমার নানা নই। নীল চোখ খুলে ফেলে। স্বপ্ন বলল, প্রাচ্য নাকি রোদ, কি বলছে তোমাকে? নীল ছোট করে বলল, প্রাচ্য আপু। এই জন্য মেয়ে মানুষকে কিচ্ছু বলতে নেই, পেটে কথা থাকেই না। বেশ করেছে, বলবে না তো কি করবে? তারা আপনার মতো পাষাণ নয়। আমি বলছি পাষাণ? নীল অভিমান করে বলল, তাই? হাত টেনে কাছে এনে বলল, এবার বলো কাকে ভালোবাসো তুমি? সুরওয়ালার সুরে মোহ পড়েছি, সে মনোমুগ্ধকর মোহ। যেটা ছিল ভালো লাগা, যেই ভালো লাগাকে ভালোবাসা বলে লাফিয়েছি আমি। 5 দিন আপনার সাথে থেকে চলে আসার পর প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড বাদ নাই যে আপনার কথা ভাবি নাই। এভাবে কখনো সুরওয়ালার কথা ভাবিনি। আপনি যখন আমার ফোন ইগনোর করতেন তখন বুকের ভিতর অসহ্য যন্ত্রণা হতো। সেই যন্ত্রণা চোখের পানি হয়ে বেরিয়ে আসতো। লাস্ট কথাগুলো বলতে বলতে নীল কেঁদে দেয়। নীলের গাল বেয়ে যাওয়া নোনা জলগুলো স্বপ্ন ঠোঁট দিয়ে চুষে খেয়ে বলল, কখনো চোখের জল আসতে দিব না, প্রমিস। নীল হেসে দেয়। স্বপ্ন জড়িয়ে ধরে। নীল বলল, সুরওয়ালা, একবার বাজাবেন কি আপনার সেই মনোমুগ্ধকর সুর? আজ্ঞে মহারানী। হেসে দেয় নীল। মাউথ অর্গান পকেট থেকে বের করে, বাজাতে থাকে। নীল স্বপ্নের কাঁধে মাথা রেখে স্বপ্নের জাল বুনতে থাকে।
এভাবে রাত থেকে সকাল গড়ায়। এভাবে নীল আর স্বপ্নের ভালোবাসার নতুন অধ্যায় শুরু হয়। সোহা এই বাড়িতে আসার পর থেকে তামিম ছাড়া কেউ কথা বলছে না। সারাদিন ঘর বন্ধ করে থাকে। তার মাও কথা বলে না। কিভাবে আমিনা কথা বলবে? তার মেয়ের কারণে তাকে কত খারাপ কথা শুনতে হয়েছে। এ বাড়ির সবাই তাকে কত ভালোবাসতো, এখন সবাই তাকে ভাবে মেয়েকে লেলিয়ে দিয়েছে তামিমের পেছনে। সোহা থেকে সবাই মুখ ফিরিয়ে নিলেও তার এত কষ্ট হয়নি যত কষ্ট হচ্ছে তার মা আর নীল কথা বলছে না দেখে। সে আর পারছে না, নিজের রুম থেকে বেরিয়ে মায়ের রুমে যায়। আমিনা বিছানা গোছাচ্ছিল। সোহা পিছনে দাঁড়িয়ে বলল, মা। আমিনা কথাটা শুনে না শোনার ভান করে কাজ করতে থাকে। সোহা এবার আমিনার সামনে যেয়ে দাঁড়ায়। সোহাকে দেখে আমিনা চলে যেতে নেয়। সোহা বাধা দেয়, মায়ের হাত ধরে বলে, তুমি আমায় মারো কাটো, আমি কিচ্ছু বলবো না, তবুও তুমি আমার সাথে কথা বলো। আমিনা চুপ। সোহা এবার কেঁদে দেয়। মায়ের নীরবতা কিছুতেই মেনে নিতে পারছিল না। সে করতে চায়নি এভাবে বিয়ে। তামিম জোর করে তাকে বিয়ে করেছে। এখন এই কথা বলে মায়ের কাছে তামিমকে ছোট করতে চায় না। যতই জোর করে বিয়ে করুক, এখন তামিম তার স্বামী। আমিনার পা জড়িয়ে ধরে সোহা কেঁদে দেয়। কান্না করতে করতে বলল, আমায় মাফ করে দাও মা। আমিনার কষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। এই মেয়েটা মুখের দিকে তাকিয়ে বেঁচে ছিল এতদিন, না হলে কবেই মরে যেত। আমিনা ঠোঁট কামড়িয়ে কান্না আটকেছে। রুমের বাইরে তামিম দাঁড়িয়েছিল। এবার সে সামনে এসে বলল, মা, শোয়ার কোনো দোষ নেই, শোয়াকে জোর করে আমি বিয়ে করেছি। মা ডাক শুনে আমিনার বুকের ভেতর ছাত করে ওঠে। চোখ মেলে তাকায়। আমিনা বলল, একটু আগে তুমি আমায় কি বলে ডাকলে? সোহা তামিমের কথা শুনে উঠে দাঁড়ায়। তামিম বলল, মা। আমিনার চোখের পানি ছলছল করতে থাকে। আমিনা মনে মনে ওড়াতে থাকে, মা। তামিম আমিনাকে জড়িয়ে ধরে বলল, আগে তোমাকে খালা বলে ডাকতাম, তখন তোমার মেয়ের জামাই ছিলাম না। এখন তোমার একটা মাত্র মেয়ের স্বামী আমি, তাই এখন খালা থেকে শাশুড়ি আম্মা, শাশুড়ি কেটে মা। ভালো হয়েছে না? তামিমের কথা শুনে আমিনা হেসে দেয়। তামিম বলল, এবার তো সোহাকে ক্ষমা করে দাও। তুমি কথা বলছে না বলে সারাদিন সারা রাত শুধু কাঁদে। ওর ফ্যান ফ্যানানি আর ভালো লাগে না। তাড়াতাড়ি ক্ষমা করে দাও, তাহলে যদি ওর কান্না একটু কমে। আমিনা সোহার দিকে তাকায়। মাথা নিচু করে আছে সোহা। সোহার মাথায় হাত দিতেই মাথা তুলে তাকায় আমিনার দিকে। মা বলে কান্না করে জড়িয়ে ধরে। মা মেয়ের কষ্ট কান্না দেখে তামিমের চোখে কার্নিশে এক ফোঁটা নোনা জল চলে আসে। আঙুলের ডগা দিয়ে ছেড়ে ফেলে দেয়। এতদিন পর সোহার মুখে হাসি ফুটেছে। সোহার গোমরা মুখটা দেখতে ভালো লাগছিল না তামিমের। বারান্দায় দাঁড়িয়ে নিত্যদিনের মতো আজও সমুদ্র সিগারেট ফুঁকছে। রোদ যে পিছন থেকে জড়িয়ে ধরে সমুদ্র স্বাভাবিক, তার কোনো পরিবর্তন না দেখে ছেড়ে দিয়ে বলল, আনরোম্যান্টিক। চলে আসতে চাইল। সমুদ্র হাত ধরে ফেলে। রোদ সে জায়গায় স্থির হয়ে যায়। সে তো এটাই চাইছিল। সমুদ্র হাত ধরে টেনে দাঁড় করায় সামনে। রোদের পিঠ থেকে সমুদ্রের বুকের ভেতর শতবার হার্টবিট করছে। সমুদ্র এক হাতে সিগারেট আরেক হাত দিয়ে রোদকে জড়িয়ে ধরছে। রোদ বলল, প্লিজ সিগারেট ফেলেন, বমি আসছে আমার। সমুদ্র সিগারেট ফেলে দেয়। দুই হাত জড়িয়ে ধরে। রোদের চুলে নাক ডুবায়। দুজন চুপ নীরবতা পালন করছে। সেদিন যখন সমুদ্র বাড়ি ফিরেছে তখনই রোদ সে কি কান্না করেছে সমুদ্রকে জড়িয়ে ধরে। সেদিন সমুদ্র রোদের কান্না থামাতে বিরক্ত হয়ে পড়েছে। এখন আর রোদ সমুদ্রর কাজে বিপরীত কোনো কাজ করে না। ভালোবাসে তো সমুদ্রকে সে। সমুদ্র তাকে কষ্ট দিয়েছে, কিন্তু সে সমুদ্রকে কষ্ট দিতে গেলে বুক কাঁপে তার। সমুদ্রর কষ্টে দ্বিগুণ কষ্ট সেই পায়। আচ্ছা, সমুদ্র এখন কেন তাকে কষ্ট দেয় না? সবসময় সমুদ্র হাসি খুশি রাখতে চায় তাকে। তার মানে কি সমুদ্র এখন তাকে ভালোবাসে? এখন তাকে কষ্ট দিতে গেলে তার মতো সমুদ্রেরও বুক কাঁপে। এই জন্য বোধহয় এখন ওরকম ব্যবহার করে না। মাঝে মাঝে রোদ সমুদ্রর ওই রকম তেরা কথাগুলো মিস করে। সোজা প্রশ্ন করলে সে উল্টো উত্তর দিত। রোদ বৃষ্টি? সমুদ্রের ডাকে রোদের হুঁশ ফেরে। কিসব আজগুবি চিন্তা ভাবনা করছে। হেসে দেয় সে। সমুদ্র বলল, হাসছিস কেন? রোদ হেসে বলে, কিছু না। রোদকে তার দিকে ঘুরিয়ে সমুদ্র বলল, সত্যি কিছু না? রোদ মাথা নাড়িয়ে না জানায়। রোদের চুলের মধ্যে হাত দিয়ে রোদকে আরও কাছে আনে। রোদের গালের সাথে গাল ঘষে দেয়। খোঁচা খোঁচা দাড়ির খোঁচা খেয়ে রোদ আহ করে একটা শব্দ করে। সমুদ্র চোখ মেলে তাকিয়ে বলে, ব্যথা পাচ্ছিস নাকি? শিহরণ জাগিয়ে দিয়েছে রোদকে। রোদ বলল, এই ব্যথা কিচ্ছু নয়, বাসর রাতের চেয়ে এই ব্যথা অতি সামান্য। সমুদ্র রোদকে ছেড়ে দেয়। রাগ উঠে যায় তার। মনে পড়ে যায় রোদ তার সম্মানহানি কিভাবে করেছে। তার চরিত্র আজ পর্যন্ত কেউ আঙুল তুলতে পারেনি। রোদ বিনা দোষে তাকে লুচ্চা লম্পটের দলে ফেলে দিয়েছে।
এভাবে সরিয়ে দেওয়াতে রোদ চোখ তুলে তাকায় সমুদ্রের দিকে। চোয়াল শক্ত করে আছে, কপালে রগগুলো ফুলে উঠেছে। এটা সমুদ্রের রাগের লক্ষণ। রোদ তা জানে, সে রেগে যাবার মতন কি বলেছে। মুহূর্ত মনে পড়েছে একটু আগের কথা। সমুদ্র হয়তো তার বলা কথায় মিথ্যা অপবাদের কথা মনে পড়েছে। তারও খারাপ লাগছে মুখ খুলে কিছু বলার জন্য। তার আগে সমুদ্র রুম থেকে বেরিয়ে আসে। রাতে আর বাসায় ফেরেনি সমুদ্র। বারবার ফোন করেছে, মেসেজে সরি বলেছে। ধূসর মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, সেখানে তার মায়াবতীর ছবি। কি মিষ্টি হাসি তার মায়াবতীর। এই হাসিটা তার হৃদয়ে কেড়েছে, তার হৃদয়ে ঝড় তুলেছে। এই ছবিটা প্রাচ্যর গায়ে হলুদে রাতে তুলেছে। স্বপ্ন বলেছে তামিম নাকি তার মায়াবতীকে সেদিনই বিয়ে করেছে। এজন্য সেদিনের পর থেকে মায়াবতী তার সাথে বেশি কথা বলতো না, যা বলতো শুধু হুঁ হাঁ করতো। তার মায়াবতীর ভালোবাসা তামিম ছিল। তামিম তার মায়াবতীর জীবনে আগে এসেছিল। মায়াবতীর ভালোবাসা পাওয়া হয়নি তার। ধূসর সব সময় চায় তার মায়াবতী সুখে থাকুক, ভালো থাকুক। ভালোবাসলে পেতেই হবে এমন কোনো কথা নেই। দূর থেকে ভালোবাসা যায়, ধূসর সেটাই করবে, দূর থেকেই ভালোবাসবে। সারা দিন স্বপ্ন নীলকে ফোন করেনি। এখন রাত 10টা বাজে। ফোন করা কোনো আশাই দেখছে না। চাতক পাখির মতো চেয়ে আছে ফোনের দিকে নীল। নীল আজকে পণ করেছে যতক্ষণ স্বপ্ন ফোন করবে না ততক্ষণ সে নিজেও আগ বাড়িয়ে ফোন দেবে না। তখনই স্বপ্নের ফোন আসে। নীল খুশিতে বাকবাকুম হয়ে পড়ে। নীল ফোন কানে তুলে ঠিকই, কিন্তু কথা বলে না। স্বপ্ন বলল, কথা বলবে না বলে কি পণ করেছো নাকি? নীল রাগ দেখিয়ে বলল, সারাদিন কি করেছিলেন? একবার কি আমার কথা মনে পড়েনি? শতবার মনে পড়েছে আমার কদম ফুলের কথা। স্বপ্নের মুখে কদম ফুল নাম শুনলে খারাপ লাগে না, নীলের ভালো লাগে। অন্য কেউ তাকে এই নামে ডাকলে রাগ হতো, কিন্তু স্বপ্নের এই কদম ফুল ডাকে যেন ভালোবাসা মিশ্রিত। স্বপ্ন তাকে কদম ফুল ডাকলে নীলের ঘোর লেগে যায়। কি নেশাদুর কণ্ঠে স্বপ্ন ডাকে কদম ফুল। হাসি নীল। সে বলল, শতবার মনে পড়ার নমুনা তো দেখলাম, এই জন্য বোধহয় একবার ফোনও করেননি। আমি ব্যস্ত ছিলাম, ফোন করতে পারিনি। তুমি করোনি কেন? আমি পণ করেছি। কথায় কথাতে পণ কি করে করো তুমি? কথা ঘুরাবেন না। ব্যস্ত ছিলেন নাকি? নতুন কাউকে পেয়ে আমায় ভুলে গেলেন? স্বপ্ন ধমকের সুরে বলল। নীল? এই নীল নামে স্বপ্ন তাকে ডাকে না। যখনই ডাকে তখন রাগের বসে। স্বপ্নর ধমকে নীল কেঁপে ওঠে, ভয় পেয়ে যায়। স্বপ্ন বলল, তোমার ভাগ্য ভালো বলে তুমি এখন আমার সামনে নেই। সরি, আমি না মুখ ফুসকে বলে ফেলেছি। খবরদার, আর কোনো দিন যেন তোমার মুখে এই কথা না শুনি। তুমি ছাড়া আমার লাইফে আর কেউ আসতে পারে না। তোমাকে ভালোবেসেছি কি ভুলে যাওয়ার জন্য? নীল বাধ্য মেয়ের মতন বলল, আচ্ছা। স্বপ্ন হেসে বলল, গুড, এবার ঝটপট অনলাইনে আসো, তোমাকে দেখব। নীল কিছু বলার আগে স্বপ্ন ফোন কেটে দেয়, ডাটা অন করে। তখনই স্বপ্ন ভিডিও কল করে। গায়ে জামাকাপড় ঠিক করে স্বপ্নর ফোন ধরে। এত সময় লাগে ফোন ধরতে? নীল কোনো কথা বলল না, শুধু লাজুক হাসি দেয়। স্বপ্ন বুকের বাঁ পাশে হাত দিয়ে বলল, কদম ফুল, তোমার হাসিটা আমার এখানে এসে লেগেছে। কবে যে তোমাকে বউ করে ঘরে তুলতে পারবো? শেষ কথাটা স্বপ্ন আফসোস করে বলল। নীল লজ্জায় টমেটোর মতন লাল হয়ে গেল। স্বপ্ন নীলকে আরেকটু লজ্জা দেওয়ার জন্য বলল, তোমাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। নীল ফট করে ফোন কেটে দেয়। ইদানিং স্বপ্নর সাথে কথা বললে স্বপ্ন তাকে এমন এমন কথা বলে লজ্জায় পড়তে হয়। আগে তো এমন হতো না। এখন কেন স্বপ্ন সব কথায় লজ্জা পায়? বোধ হয় এখন তাদের সম্পর্ক বদলে গেছে বলে নীল ডাটা বন্ধ করে অফলাইনে চলে আসে। তখনই স্বপ্নের ফোন আসে। স্বপ্ন বলল, তুমি এমন কেন? সবসময় এমন করো কেন আমার সাথে? একটু রোমান্টিক কথা বলতে বললে আমাকে মাঝপথে রেখে ফোন কেটে দাও। আগের মতো চঞ্চলতা কোথায় তোমার? চঞ্চলতা কেটে গিয়ে লজ্জা পরিণত হচ্ছে নাকি? তুমি সবসময় এমন কথা বলো কেন? আমার ভীষণ লজ্জা লাগে। তাহলে আরো বেশি বেশি করে লজ্জা দিতে হবে। তাহলে ফোনই ধরবা না। মায়ের চিনো? মায়ের দিব। নারী নির্যাতন মামলা করব কিন্তু। ওকে, সমস্যা নেই। খেয়েছো তুমি? তুমি খেয়েছো? মাত্র অফিস থেকে ফিরলাম। ফ্রেশ হওনি? খাটে আধাশা হয়ে শুয়ে তোমার সাথে কথা বলছে। ইয়াক, তুমি সারাদিন কাজ করেছো, এখনো ফ্রেশ হওনি? দ্রুত ফ্রেশ হয়ে ডিনার করো। এখনকার জন্য বাই। আরেকটা কথা বলো, পরে ফ্রেশ হতে যাব। নো, আগে ফ্রেশ হও, তারপর খাও, পরে কথা বলবো। লাইন কেটে দেয় নীল। স্বপ্ন উঠে যায় ফ্রেশ হওয়ার জন্য। কিছুদিন ধরে সোহা নীলের সাথে কথা বলতে আসলেই নীল এটা ওটা বাহানা দিয়ে এড়িয়ে যায়। আজকে ঠিক একই কাজ করেছে নীল।
সোহাকে দেখে রুম থেকে চলে যেতে নিলে সোহা হাত ধরে ফেলে। সোহা মুখটা মলিন করে বলে, তুই আমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না, দিনটা কেমন যেন কাটে। তারপরও কেন এভাবে আমাকে এড়িয়ে যাস তুই? নীল মুখ ভার করে বলল, তুই এখন যা, আমার একটু কাজ আছে। সোহা নীলের সামনে এসে বলল, আমার ভালো লাগছে না আর, প্লিজ তুই আমার সাথে কথা বল। নীল অভিমান করে বলল, আমার সাথে কথা বলতে আসছিস কেন? আমি তোর কে হই? তুই আমার বেস্টু। ও, তাহলে তোর মনে আছে আমি তোর বেস্টু হই? বন্ধুত্বের মানে জানিস তো? বন্ধুরা যেমন সুখে পাশে থাকে, তেমনি দুঃখেও। তুই কোনটায় আমায় পাশে রেখেছিস? সোহা কোনো কথা বলল না। নীল বলল, তোর সুখে আমায় না পাশে রেখেছিস, না দুঃখে। সোহা পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ফ্লোর খুঁড়তে থাকে। মুখ ছোট করে বলল, সরি। আমি তোকে আমার সব কথা শেয়ার করি, তাহলে তুই কেন বলিসনি বিয়ের কথাটা? সেই দিন যদি আমি তোদের বিয়ের কথা জানতাম, তাহলে এরকম পরিস্থিতি হতো না। সোহা কোনো কথা বলল না। নীল সোহার বাহু ধরে বলল, টাকা আমার দিকে। সোহা মুখ তুলে তাকায়। নীল বলল, বিয়ের কথা বলিসনি ভালো, এভাবে সেদিন ছেড়ে চলে গেছিস কেন? তুই জানিস না তোকে ছাড়া কতগুলো মানুষ বেঁচে থাকা অসম্পূর্ণ? ভাগ্য ভালো বলেই তো ধূসর ভাইয়া তোকে পেয়েছে। যদি তুই অন্য কোথায় হারিয়ে যেতি, তাহলে তোকে কি খুঁজে পেতাম আমরা? হারিয়ে গেলে কি হয়েছে? যার নীলের মতো বেস্ট ফ্রেন্ড থাকে, তামিমের মতো ভালোবাসার মানুষ থাকে, তারা ঠিকই একদিন না একদিন আমায় খুঁজে বের করতো। এত বিশ্বাস? দু বান্ধবী জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করে। তারপর নীল আর সোহা খুশ গল্পে মেতে ওঠে। নীল স্বপ্নের ব্যাপারে সব বলে। রাত 11টার দিকে তৃণ বাসায় ফিরে। রুমে ঢুকে দেখে রুমটা অন্ধকার। দেওয়ালে হাতড়িয়ে লাইট অন করে। বিছানার দিকে তাকিয়ে চমকে যায়। কেউ কিছুতেই মেনে নিতে পারবে না তার ভালোবাসার মানুষ একজন পর পুরুষের সাথে একই বিছানায় শুয়ে থাকবে, তাও আবার জড়িয়ে ধরে শুয়ে আছে। ঠিক একই অবস্থায় পড়ে আছে বিছানায় প্রাচ্য। মাথায় রক্ত উঠে যায়, চোয়াল শক্ত হয়ে আসে, হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। কপালে রগগুলো ফুলে উঠেছে। দাঁতে দাঁত চেপে তৃণ চিৎকার দিয়ে বলল, প্রাচ্য। তৃণর চিৎকারে যেন পুরো ঘর কেঁপে উঠল। প্রাচ্য ঘুম ঘুম চোখে চোখ মেলল। প্রাচ্য ঘুম কাতুরে কণ্ঠে বলল, এভাবে চিৎকার করছিস কেন? এটা বলে প্রাচ্য খেয়াল করে পেটের উপরে কারো হাত তাকে জড়িয়ে ধরে আছে। হুড়মুড় করে উঠে বসে, শাড়ি ঠিকমতো গায়ে জড়িয়ে নেয়। তাকিয়ে দেখে শিহাব। গায়ে শার্ট নেই। তার বিছানায় শিহাব কি করে এলো? সে একাই রুমে ছিল। শিহাব তাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। তৃণ তা দেখেছে। ভাবতেই বুকের ভিতরে ভয় করছে। প্রাচ্য তৃণর দিকে তাকিয়ে ভয়ে ঘামতে থাকে। এই মুহূর্তে তার মাথা কাজ করছে না। থতলিয়ে বলল, শিহাব এখানে কি করে এলো? হুঙ্কার ছেড়ে তৃণ বলল, সে প্রশ্ন আমার তোকে করা উচিত। বাসার সবাই ছুটে আসে তৃণর এই উচ্চ আওয়াজের কথা শুনে। সবাই অবাক হয় প্রাচ্য রুমে অন্য একটা ছেলেকে দেখে। শিহাব এতক্ষণ ঘুমের ভান করেছিল। তৃণ শিহাবের কলার চেপে ধরে উঠায়। শিহাব এমন ভাব করছে যেন সে কিছু করেইনি, আর এখানে কি হচ্ছে বুঝতেই পারছে না। তোর এত বড় সাহস! তুই আমার বেডরুমে এসেছিস, তোকে আমি মেরে ফেলবো। ঘুষি উঠায় তৃণ। শিহাব হাত ধরে ফেলে বলল, তোমার স্ত্রী আমাকে এখানে ডেকেছে, তাতে আমার দোষ কি? নিজের স্ত্রীকে শারীরিক সুখ দিতে পারো না, তাই সে আমাকে ডেকে এনেছে। এটা বলে তৃণর হাত থেকে কলার ছেড়ে নেয়। প্রাচ্যর দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে বেরিয়ে যায়। প্রাচ্য এতক্ষণে সব বুঝতে পেরেছে। শিহাব তার আর তৃণর সম্পর্ক নষ্ট করার জন্য এমন একটা বাজে চাল দিয়েছে। কিন্তু শিহাব এ বাড়ি কীভাবে ঢুকলো? তৃণ রুম থেকে সবাইকে বের করে দেয়। রুমের দরজার আওয়াজ করে আটকায়। হুঁশ ফিরে প্রাচ্যের। তৃণর সেই ভয়ঙ্কর চাহনি এখনই যেন এখানে সব ধ্বংস করে দেবে। প্রাচ্য মুখ খুলে কিছু বলবে বলে তার আগেই তৃণ প্রাচ্যর চুলের মুঠি ধরে। বাইরে প্রেমলীলা করিয়ে বেরিয়েছিস, কিছু বলেনি। লাস্ট পর্যন্ত প্রেমিককে আমার বেডরুমে এনেছিস। তোর সাহস থেকে আমি অবাক হচ্ছি। তৃণর হাত থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে প্রাচ্য বলল, বিশ্বাস করতে আমি জানি না শিহাব কি করে রুমে এসেছে। তোকে বিশ্বাস করলে তাহলে নিজেকে অবিশ্বাস করতে হবে আমাকে। ব্যথায় প্রাচ্যর চোখ দিয়ে পানি টপটপ করে পড়তে থাকে। তৃণের সেদিকে কোনো খেয়াল নেই। কী করে সে প্রাচ্যকে বিশ্বাস করবে? নিজের চোখে শিহাবের সাথে দেখা করা, কথা বলতে দেখেছে, এগুলো মনে পড়তে রাগ যেন দ্বিগুণ বেড়ে যায়। প্রাচ্যকে তুলে দেওয়ালের সাথে দাঁড় করিয়ে কলার টিপে ধরে। ক্যান্টিনে শিয়া তোর হাত ধরে রাখা, প্রতিদিন নিয়ম করে রাস্তায় দাঁড়িয়ে থাকা, রাতে ফোনে প্রেমালাপ করা, স্বচক্ষে দেখেছি, তারপর তোকে বিশ্বাস করব? প্রাচ্য দম আটকে আসছিল, নিঃশ্বাস নিতে পারছিল না। তৃণকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। জোরে জোরে নিঃশ্বাস নেয়।
তৃণর দিকে তাকিয়ে বলল, তুই যা দেখছিস তা একটাও ভুল নয়। সেদিন ভার্সিটি হঠাৎ করেই সে আসে, সেই জন্য খাতির কথা বলি। সে আমায় বলে তোর কাছে ফিরে যেতে, বিয়েতে তাকে স্বপ্ন আর ভাইয়া কিডন্যাপ করেছে এগুলো বলে। আমি বিশ্বাস করিনি, তাই জোর করে আমার হাত ধরে, সবসময় আমায় ফোন করে জ্বালাতো আর থ্রেট দিত। আর তুই ভেবেছিস আমি তার সাথে প্রেমালাপ করছি? এই বিশ্বাস ছিল তোর ভালোবাসার প্রতি। বিশ্বাস ছিল বলেই তো তোকে কিছুই জিজ্ঞেস করিনি। যেদিন তোকে জিজ্ঞেস করেছি তুই সেদিন মিথ্যে বলেছিস। অফিস থেকে ফেরার সময় তোকে আমি শিয়াবের সাথে দেখেছি। বাড়ি আসার পর তোকে জিজ্ঞেস করলাম, তুই তখন কি বলেছিস, কি উত্তর দিয়েছিস মনে আছে তো, নাকি ভুলে গেছিস? সেদিন তোকে রেগে যেতে দেখে সত্যি বলার সাহস পাইনি। তৃণ দুহাত দিয়ে হাত তালি দিতে থাকে। কয়েক মিনিটে ভালোই গল্প বানিয়েছিস তুই। মিথ্যে বলার জন্য তোকে নোবেল দেওয়া যাবে। বিশ্বাস কর, সেদিনের মিথ্যে ছাড়া আর কিছুই মিথ্যে বলিনি। ওমি সেদিন বলেছে লাস্টবারের মতো দেখা করার জন্য, আর কখনো রাস্তায় ফোন করে আমায় জ্বালাবে না। তাই বাধ্য হয়ে সেদিন শিহাবের কথা দেখা করেছি আমি। তুই যখন আমায় জিজ্ঞেস করেছিস, হ্যাঁ মিথ্যে বলেছি। সেদিন তোর রাগ দেখে আমি খুব ভয় পেয়েছি। আমি মিথ্যে বলেছি ভেবেই পরে সত্যিটা বলে দেবো তোকে। প্রাচ্যর কথা শুনে তৃণর ঘর কাঁপিয়ে হাসতে থাকে। প্রাচ্য ভয় পেয়ে যায়। এই হাসিটা তার কাছে খুব হিংস্র মনে হচ্ছে। প্রাচ্যর হাত ধরে কাছে টেনে এনে তৃণ বলল, তুই জানিস তুই ভালো গল্প বানাতে পারিস। এসব কাহিনী তুই গল্প উপন্যাসে লিখতে পারিস, অনেক পুরস্কার পেতে তুই। বিশ্বাস করতে না আমি মিথ্যে। প্রাচ্য আর কিছু বলতে পারেনি। তৃণ তাকে ধাক্কা মারে। টাল সামলাতে না পেরে দেওয়ালে বাড়ি খায়। মাথা ফেটে রক্ত বের হচ্ছে। তার চোখে পড়ছে না তৃণ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। এতক্ষণ ধরে কান্না কন্ট্রোল করে রেখেছে সে। প্রাচ্যর মিথ্যে কথাগুলো হজম করতে পারছে না। হিংস্র হয়ে ওঠে। প্রাচ্যকে টেনে দাঁড় করায়। সব মানলাম, বিশ্বাস করলাম, কিন্তু আজকে কি করলি তুই? আমি তোকে শারীরিক সুখ দিতে পারি না, তাই তুই এই ছেলেকে ডেকে নিছিস? এইটা ছিল তোর ভালোবাসার নমুনা? প্রাচ্য কান্না করতে করতে বলল, সে মিথ্যে কথা বলেছে, আমি তাকে ডেকে আনিনি। তাহলে সে কিভাবে বাসায় ঢুকলো? জানি না। আমি তোর পাশে শুয়েছিল, তোকে জড়িয়ে ধরে, তুই জানিস না? তাহলে জানবে কে? আমি জানবো? এটা বলে প্রাচ্যকে দুটো চড় মারে। প্রাচ্য হতভম্ব। সে বিস্মিত, অবাক চোখে তাকিয়ে আছে। কোনো কথা বলছে না, শুধু চোখ দিয়ে নোনা জল বের হচ্ছে। তৃণ প্রাচ্যর চুলের মুঠি ধরে ফ্লোরে ধাক্কা মারে। তৃণ প্যান্টের বেল্ট খুলে প্রাচ্যকে মারতে থাকে। প্রাচ্য জোরে জোরে চিৎকার করছে। সে আর্তনাদ তৃণর কানে পৌঁছায়নি। তৃণ বলতে থাকে, তোকে এত ভালোবাসার পরও তোর কাছ থেকে অপমান ছাড়া কিছুই পাইনি। তোকে সম্মান করে বলেই এত কিছু দেখেই কখনো কোনো বাজে কথা বলে নাই। আর তুই কী করলি এটা? আমার বেডরুমে পরপুরুষের সাথে? ছি, সব সীমা তো আজকে লঙ্ঘন করে ফেলেছিস তুই। মারতে মারতে হয়রান হয়ে যায়। বেল্ট ছুঁড়ে মেরে ফেলে দেয়। দরজা খুলে বেরিয়ে যায়। খাদিজার তনয় এতক্ষণ ধরে দরজা ধাক্কা দিয়েছিল, খুলল না তৃণ। এখন খাদিজা ছেলেকে দরজা খুলে বাইরে যেতে দেখতে রুমে ঢুকে আঁতকে উঠে প্রাচ্যকে দেখে রক্তাক্ত হয়ে পড়ে আছে। ছেলেকে যখন রেগে যেয়ে তাদেরকে বের করে দিয়েছে তখনই ভেবেছে খুব খারাপ কিছু হবে, কিন্তু এত খারাপ কিছু হবে ভাবতেই পারেনি। মাথা ফেটে রক্ত বের হচ্ছে প্রচুর। খাদিজা প্রাচ্যর নিঃশ্বাস চেক করে, বেঁচে আছে দেখে স্বামীকে ফোন করে। তারা সবাই মিলে প্রাচ্যকে হসপিটালে ভর্তি করায়। প্রাচ্যকে আইসিইউতে নেওয়া হয়। ডক্টর জানায় প্রাচ্যর অবস্থা। প্রাচ্যর ক্রিটিক্যাল অবস্থা দেখে তৃণর বাবা সমুদ্রকে ফোন দেয়। তৃণকে অনেকবার ফোন দিয়েছে, কিন্তু তৃণ ফোন বন্ধ। সমুদ্র ছুটে আসে। প্রাচ্যর এই অবস্থা দেখে তৃণর ফ্যামিলির সবাইকে হুমকি দেয়, কে করেছে প্রাচ্যর এই অবস্থা? তিন্নি বলে ওঠে তৃণ মেরেছে প্রাচ্যকে। সমুদ্রকে এভাবে রেগে যেতে দেখে রোদ স্বপ্নকে আর ধূসরকে ফোন করে। তারা কয়েক মিনিট পর হাসপাতালে আসে। তিন্নির কথা শুনে সমুদ্র হাসপাতালে হুঙ্কার ছাড়ে, হুমকি দিতে থাকে। স্বপ্ন আর ধূসর সমুদ্রকে আটকায়। স্বপ্ন সমুদ্রকে বলল, এখন এসব করার সময় নয়, আগে প্রাচ্যকে সুস্থ করতে হবে। এর মধ্যে ডক্টর এসে জানায় প্রচুর ব্লাড লস হয়, এই মুহূর্তে প্রাচ্যকে ব্লাড দিতে হবে। সমুদ্র আর প্রাচ্যর ব্লাড গ্রুপ এক। সমুদ্র রক্ত দিতে যাওয়ার আগেই খাদিজা বেগমকে বলে, আমার বোনের যদি কিছু হয় আমি শুধু তৃণকে নয় আপনার পুরো ফ্যামিলি শেষ করে দেব। চলে যায়। সবাই বাইরে অপেক্ষা করতে থাকে। ধূসর এতক্ষণ ধরে দাঁড়িয়ে হিসেব মেলাতে থাকে। তৃণ আর প্রাচ্যর মধ্যে কি এমন হয়েছে যার জন্য তৃণ প্রাচ্যর এই বিহাল করেছে? কিছুতেই মেলাতে পারছে না দেখেই স্বপ্ন পাশে বসে। স্বপ্নকে জিজ্ঞেস করে, তুই কি কিছু জানিস ওদের ব্যাপারে? কিছুদিন ধরে তৃণর সাথে কথা হয় না আমার। রোদ বলল,
মির্জা বাড়ির সবাই জানলে খুব কষ্ট পাবে। আমি শায়লা আন্টিকে কথা দিয়েছি ট্রেনের সাথে প্রাচ্যের সুখে থাকবে। তাদের বিয়ের সব কিছু আমি ফাইনাল করছি। আন্টি যখন প্রাচ্যের এই অবস্থা দেখবে তখনই কিভাবে আন্টিকে মুখ দেখাবো? ধূসর বলল, গ্রামে এখন কিছু না জানালে ভালো হবে। রোদ একমত হয়ে বলল, ঠিক বলেছি। স্বপ্ন বলল, সমুদ্র কি না জেনে থাকবে? সেটাও ভাবার বিষয়। সমুদ্র যেভাবে খেপেছে আল্লাহ জানে তৃণকে পেলে কি করবে। রোদ বলল, চিনো এখন কোথায়? স্বপ্ন বলল, আন্টি বলেছে এই কাণ্ড ঘটিয়ে বাসা থেকে বের হয়েছে। ফোন দিয়েছিল, বন্ধ বলছে। রোদ বলল, এখন ফোন দেই। স্বপ্ন ফোন দেয়, বন্ধ। মেসেজ করে জানায় প্রাচ্যর অবস্থা। মধ্যরাতে বাড়ি ফেরে তৃণ। রুমে যায়নি সে, ছাদে শুয়েছিল। সকালে ঘুম থেকে উঠে দেখে বাসায় কেউ নেই। নিজে রুমে যায়, ফ্লোর রক্ত দেখে আটকে ওঠে। প্রাচ্যকে খুঁজতে থাকে। প্রাচ্যর জন্য মনের ভেতরে ঘৃণা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু ফ্লোরে রক্তর দাগ দেখে তৃণর মনে পড়ে যায় প্রাচ্যর সাথে কি জানোয়ারের মতো ব্যবহার করেছে। কিছুতেই কালকে রাতে রাগ কন্ট্রোল করতে পারেনি। পারবে কি করে? কালকে প্রাচ্যকে এই অবস্থায় দেখে তার জায়গায় যে কেউ থাকলে এমন করতো। প্রাচ্যকে পুরো বাড়িতে খোঁজে, কোথাও পায় না। বাড়িতে কেউ নেই, প্রাচ্য নেই। মনের ভেতরে অজানা একটা ভয় ঢুকে যায়। প্রাচ্য যাই করুক, কালকে রাতে সে একটু বেশি করে ফেলেছে। চোখ যায় খাটের উপরে মোবাইলের দিকে। মোবাইল হাতে নেয়, বন্ধ দেখে খুলে। মিসড কল অ্যালার্ট ছিল বলে সবার আসার ফোনগুলো দেখতে পায়। তখনই আসে স্বপ্নর দেওয়া মেসেজ। প্রাচ্যর অবস্থা খারাপ আর হাসপাতালে ঠিকানা দেওয়া ছিল। তৃণ আর এক মুহূর্ত দেরি করেনি। সমুদ্র তার বাসায় কাউকে কিছু জানায়নি। সবাই এটা নিয়ে টেনশন করবে। প্রাচ্য এখনও জ্ঞান ফেরেনি, সবাই বাইরে বসে অপেক্ষা করছে। তখনই তৃণর প্রবেশ ঘটে। স্বপ্নকে দেখে তৃণ বলল, প্রাচ্যর কি হয়েছে? সমুদ্র ক্রোধের কাঁধে মাথা দিয়ে বসা ছিল। তৃণর কণ্ঠ শুনে উঠে দাঁড়ায়। স্বপ্ন কিছু বলার আগে সমুদ্র তৃণর শার্টের কলার চেপে ধরে তার কাছে এনে নাক বরাবর ঘুষি দেয়। তৃণ ফ্লোরে পড়েছে। সমুদ্র তাকে উঠিয়ে দাঁড় করায়। নাক দিয়ে রক্ত বের হচ্ছে। সমুদ্র হুঙ্কার ছেড়ে বলল, তোদের এক করার জন্য শিয়াবকে বিয়ের দিন কিডন্যাপ করেছি, আর তুই আমার বোনকে মেরে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিয়েছিস। আজ তোকে মেরেই ফেলবো। এটা বলে সমুদ্র আবার ঘুষি দিতে নিলেই স্বপ্ন ধরে ফেলে। বাধা দিয়ে বলল, কি করছিস? পাগল হচ্ছিস নাকি? স্বপ্নকে সমুদ্র ধাক্কা দিয়ে বলল, স্বপ্ন, তুই বাধা দিবি না আমায়, ওকে মেরেই ফেলবো। আবার তেড়ে যায় সমুদ্র। ধূসর আর স্বপ্ন তাকে ধরে রাখে। স্বপ্ন বলল, এটা একটা হাসপাতাল, কি শুরু করেছিস? প্রাচ্যের কিন্তু এখন জ্ঞান ফেরেনি, সে চিন্তা না করে মারামারি করছিস। সমুদ্র চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করছে। স্বপ্নকে সমুদ্র বলল, স্বপ্ন, ওরে বল এক্ষুনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যেতে, নয়তো খুব খারাপ কিছু হয়ে যাবে। তৃণর বাবা যেয়ে তৃণর গালে চড় মারে। তিনি বললেন, এই শিক্ষা আমি তোকে দিয়েছি। তোর মায়ের গায়ে কখনো হাত তুলেছি দেখেছিস তোরা? আমার ছেলে হয়ে কিভাবে পারলি এমন করতে? খাদিজা ফোঁস করে জ্বলে উঠল। সবাই যেভাবে ইচ্ছা সেইভাবে মারবে আমার ছেলেকে। আমার ছেলে কি সাধে এই মেয়ের গায়ে হাত তুলছে? ওই মেয়ে অন্য একটা পুরুষ মানুষ নিজের স্বামীর বেডরুমে আনবে, জড়াজড়ি করবে, শুয়ে থাকবে। যে কেউ এইভাবে দেখলে রাগ উঠবে। তৃণ নাকের পাশে রক্ত মুছে দিতেই বলল খাদিজা কথাটা শেষ হওয়ার দেরি। সমুদ্র আগুন চোখে তাকিয়ে বলল, মুখ সামলে কথা বলুন, নয়তো বড় চুরি কিছুই মানব না। তৃণ আর প্রাচ্যর মধ্যে কি ঝামেলা হয়েছে সমুদ্র তা জানে না। তনয়াকে যখন রোদ জিজ্ঞেস করেছে কি হয়েছে, তনয়া যতটুকু জানে ততটুকু বলে। রোদ পরে স্বপ্ন ধূসরকে জানে। রোদ বাধা দিয়ে সমুদ্রকে বলল, একজনের জ্ঞান এখন ফেরেনি, কোথায় সবাই মিলে দোয়া করবে তার জন্য, তা না করে এখানে মারামারি শুরু করেছে। প্লিজ বন্ধ করুন আপনি এসব। সমুদ্র খাদিজা আর তৃণর মুখোমুখি হয়ে বলল, এক্ষুনি আপনারা সবাই হাসপাতাল ত্যাগ করবেন, আপনাদের ফ্যামিলির কাউকে যেন না দেখি। এটা বলে সমুদ্র ঘুরে দাঁড়ায়। কি মনে করে আবার উল্টো ঘুরে বলল, আমার বোন আপনাদের বাড়ির চৌকাঠ কোনোদিন পেরোবে না, আর আল্লাহ আমার যথেষ্ট দিয়েছে। আমার বোনকে দেখার সামর্থ্য আছে। দয়া করে এখন সসম্মানে যেতে পারেন, নয়তো গাড় ধাক্কা দিয়ে বের করে দেব। খাদিজা আর এক মুহূর্ত দাঁড়ায়নি, ছেলেকে টানতে টানতে নিয়ে বের হয়ে যায়। অবশ্যই তৃণ যেতে চায়নি। সমুদ্র এমন একটা সিদ্ধান্ত, কেউ খুশি না হলেও একজন খুশি হয়েছে, তার পথ এখন ক্লিয়ার। প্রাচুর 2 ঘন্টার পর জ্ঞান ফেরে। 7 দিন এভাবে হাসপাতালে থাকে। এই 7 দিন তৃণ অনেকবার এসেছে, কিন্তু সমুদ্র তাকে ঢুকতে দেয়নি।
তৃণকে মারতে যায়, রোদ এসে বাধা দেয়। আজকে প্রাচ্য রিলিজ করে দেয়। সমুদ্র প্রাচ্যকে বাসায় নিয়ে আসে, রোদকে মানা করে দেয় কিছুতেই যেন তার অনুপস্থিতি তৃণকে বাসায় ঢুকতে না দেয়। এক প্রকার সমুদ্র হুমকি দিয়ে এসব কথা বলে। তৃণ হাসপাতালে আসে প্রাচ্যকে দেখতে। নার্স বলে আজকে প্রাচ্যকে রিলিজ করে দিয়েছে। মন খারাপ করে ফিরে আসে। ধূসর আর স্বপ্ন প্রাচ্যকে দেখতে আসে। তাদেরকে দেখে প্রাচ্য খাটে হেলান দিয়ে বসে। ধূসর বলল, কেমন আছিস? কিছুক্ষণ চুপ থেকে প্রাচ্য বলল, ভালো, তোরা কেমন আছিস? ধূসর বলল, ভালো আছিস বলেই তো দেখতে আসতে পেরেছি, নয়তো তোর মতো আমাদেরকে বিছানায় পড়ে থাকতে হতো। প্রাচ্য ম্লান হেসে বলল, কে বললো আমি বিছানায় পড়ে থাকি? কেউ বলতে হয় না, দেখতেই পাচ্ছি নমুনা। তখনই রোদ রুমে আসে, সবার উদ্দেশ্যে বলে, নাস্তা বানানো শেষ, তোরা সবাই নাস্তা করতে আয়। প্রাচ্য বলল, খাবো না এখন। স্বপ্ন বলল, এমনি অসুস্থ, এখন তোর বেশি বেশি করে খাওয়া উচিত। এটা বলে হাত ধরে টেনে বিছানা থেকে প্রাচ্যকে নামায়। এক প্রকার জোর করে প্রাচ্যকে টেবিলে নিয়ে আসে। সমুদ্র আগে থেকেই বসা ছিল, সবাই নানান কথা বলছে আর খাচ্ছে। তখনই সমুদ্র প্রাচ্যকে বলল, তোর আর তৃণর ডিভোর্সের ব্যবস্থা করতেছি। সবাই খাবার ছেড়ে সমুদ্রের দিকে তাকায়। প্রাচ্য কিছু না বলে খাবার টেবিল ছেড়ে উঠে যায়। স্বপ্ন বলে, এসবে মানে কি? মানে খুব সিম্পল, তৃণর কাছে প্রাচ্যকে আর পাঠাবো না। তুই বললেই হলো, ওরা একজন আরেকজন ভালোবাসে, কোথায় ভাই হয়ে ওদের ভুল বুঝে মিটিয়ে দিবি, তা না করে ওদের ডিভোর্স ব্যবস্থা করছিস। ভুল আমার প্রথম হয়েছে ওদের বিয়ে দেওয়া, নয়তো আজকে প্রাচ্য এই হাল হতো না। ডিভোর্স হয়ে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তোর ফ্যামিলির লোক জানলে এতে কষ্ট পাবে। সেটা আমি হ্যান্ডেল করে নেব। এবার ধূসর বলল, তৃণ এমন করা ছেলে নয়, কেন এমন করেছে তা না জানাই এত বড় ভুল করা ঠিক হবে না। কোনো কথা বলল না সমুদ্র। ধূসর আবার বলল, সবচেয়ে বড় কথা, প্রাচ্য কি চায়? প্রাচ্যর চাওয়া না চাওয়া কিছু যায় আসে না, আমি যা বলছি তাই হবে। ওই জানোয়ার ফ্যামিলিতে আমার বোনকে আর যেতে দেব না। প্রাচ্য সবাইকে সবটা খুলে বলল। ধূসর বলল, শিয়াব যখন তোকে থ্রেট দিয়েছিল তখনই তৃণকে জানানো উচিত ছিল, তাহলে আজকে এত বড় সমস্যা হতো না। সেটাই বড় বলছিল, আমি কি ভেবেছি শিহাব এরকম বাজে একটা কাজ করবে? স্বপ্ন বলল, তোর রুমে যখন ওই ছেলে ঢুকেছে তুই টের পেলে না কেন? ওই ছেলেই বা কি করে বাড়িতে ঢুকছে? আমি টের পাবো কি করে? সন্ধ্যায় সবার জন্য চা করেছি, আমি নিজে খেয়েছি। চাটা খাওয়ার পর প্রচণ্ড ঘুম পাচ্ছিল, চোখ মেলে তাকানোর দুষ্কর হয়ে উঠেছিল। অনেক কষ্টেই বিছানা ছেড়ে শুয়েছি। তারপর যখন ঘুম থেকে উঠি, তৃণ আর শিহাবকে দেখি। রোদ বলে উঠল, চা খেলে ঘুম পায় নাকি কারো? বিশ্বাস করতে ওরা প্রচণ্ড ঘুম পাচ্ছিল। ধূসর বলল, কেউ তোর চায়ে আবার ঘুমের ওষুধ মিশিয়ে নেই তো? রোদ বলল, হতে পারে। স্বপ্ন বলল, কেউ কেন প্রাচ্যর চাই ঘুমের ওষুধ মিশাবে? তার কি লাভ হবে? রোদ বলল, হবে হবে, কারণ প্রাচ্য শাশুড়ি মানে তৃণমা প্রাচ্যকে একদম সহ্য করতে পারে না। তিনি চেয়েছিলেন তৃণের সাথে তার বোনের মেয়ে তিনি বিয়ে দিতে। আমার মনে হচ্ছে প্রাচ্যের শাশুড়ি এমন করছে। তাহলে আমার মনে হয় তাদের শিয়াবের সাথে হাত ছিল, ঘুমের ওষুধ খাইয়ে প্রাচ্যকে ঘুম পাড়িয়ে দেয়, সেই সুযোগে শিয়াবকে তারাই রুমে ঢুকিয়েছে। রোদ বলল, হতে পারে। বন্ধুদের এত ভাবনা দেখে প্রাচ্যর মাথা যন্ত্রণা করছে। সে মাথায় হাত দিয়ে বলল, প্লিজ চুপ কর, এসব আমার ভালো লাগছে না। কেউ আর কোনো কথা বাড়ায়নি। সমুদ্র ডিভোর্সের কথা বলেছে সেটা জানায়নি। তারা আরও কিছুক্ষণ থেকে চলে যায়। সমুদ্র বাসায় আসলে রোদ শিহাবের ব্যাপারে সব বলে। থ্রেড, রাস্তায় দাঁড়িয়ে থাকা, ফোন করা, সব কিছুই বলল। সমুদ্র এসব শুনে তার মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে। কিভাবে শিহাব রুমে ঢুকেছে? মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য চারপাশ সব কিছু ধোঁয়াশা লাগছে। প্রাচ্য বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করছে। তখনই চোখ যায় রাস্তায়, কেউ তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। বৃষ্টির জন্য সে মানবের চেহারা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রাচ্যর মন বলছে বৃষ্টির দাঁড়ানো মানবটা তৃণ। কেন দাঁড়িয়ে আছে তৃণ? তাকে দেখার জন্য? প্রাচ্য অবচেতন মন তাই বলছে। প্রাচ্য সেদিন তৃণর হিংস্রতার কথা মনে পড়ে যায়। সে এক মুহূর্ত দেরি না করে রুমে চলে আসে। বিছানায় উবু হয়ে শুয়ে বালিশ জড়িয়ে ধরে দুঃখে কেঁদে ওঠে। প্রতিদিন এভাবে লুকিয়ে প্রাচ্যকে দেখে যায় তৃণ। আজকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সব কিছুতে ঝাপসা দেখা যায় বলে আজকে আড়াল যেয়ে দাঁড়ায়নি। মনে করেছে বৃষ্টির ঝাপসা কারণ প্রাচ্য হয়তো তাকে দেখবে না, কিন্তু প্রাচ্য এভাবে চলে যেতে দেখেই টনক নড়ে। প্রাচ্য কি তাকে দেখতে পেয়েছে? আমার না বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে।
এক হাতে ফোন কানে নিয়ে অন্য হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা নেয়। স্বপ্নকে উদ্দেশ্য করে বলল কথাটা। স্বপ্ন বলল, পাগল নাকি? রাত কত তুমি জানো? মাত্র রাত 2টো। তোমার কাছেই মাত্র মনে হচ্ছে। এই মাঝরাতে বৃষ্টিতে ভেজা মজাই আলাদা। নীল বলল, এই শোনো, বলো। বিয়ের পর মাঝরাতে যদি বৃষ্টি হয়, তুমি আমি দুজনে বৃষ্টি বিলাস করব, তখন কিন্তু আপত্তি করতে পারবে না। তখনও তুমি থাকবে? আপত্তি করার কোনো মানে আছে? ইস, এভাবে তাদের ফোনে কথা চলতেই থাকে। সমুদ্রের নির্দেশে শিহাবকে তার গোডাউনে তুলে এনে চেয়ারের সাথে হাত পা বেঁধে রাখে। কাজ শেষ করে গোডাউনে আসে, হাতে তার হকি স্টিক। এগিয়ে যায় শিহাবের দিকে। শিহাবকে যে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে সে চেয়ারের হাতলে বাম পা তুলে দিয়ে ঝুঁকে পড়ে শিহাবের দিকে। শিহাবের মুখে টেপ দিয়ে বাঁধা ছিল। সমুদ্র ডান হাত দিয়ে খুব জোরে সেই টেপ টেনে সরিয়ে ফেলে। শিহাব খুব জোরে চিৎকার দেয়। সমুদ্র দাঁত খিঁচে শিহাবের চিবুক শক্ত করে বলল, কুল ডাউন, এখন কিছুই করেনি, তাতেই এত চিৎকার? শিহাব ছটফট করতে থাকে। সমুদ্র রক্তিম দৃষ্টি নিক্ষেপ করে বলল, পাঁচছর বাসায় কেন গিয়েছি? চিবুক ছেড়ে দিয়ে আবার সমুদ্র গর্জন করে বলল, বল কেন গিয়েছিস? প্রাচ্য আমাকে যেতে বলেছে তাই। হাতের হকিস্টিক দিয়ে খুব জোরে আঘাত করে শিহাবকে সমুদ্র। শিহাব আর্তনাদ করে উঠল। সমুদ্র বলল, সত্যি কথা না বললে আজকে লাশ ছাড়া এখান থেকে তুই বের হতে পারবি না। ওই বাড়ির কে তোকে সাহায্য করেছে তার নাম বল। কেউ করেনি, প্রাচ্য আমাকে যেতে বলেছে, তার কথা মতো আমি পাইপ বেয়ে গিয়েছি। সমুদ্র বারবার আঘাত করতে থাকে। শিহাব তখনই মুখ খুলে বলল, বলবো আমি। বল। তেমনি সমুদ্র মনে মনে কয়েকবার তিন্নি নামটা ওড়াতে থাকে। যাওয়ার আগে তার লোকদেরকে বলল, হাড্ডিগুলো গুঁড়ো করে ফেলবি, পরে যে ওর বাড়ির সামনে ফেলে দিয়ে আসবি। এটা বলে সমুদ্র শিহাবকে বলল, তুই বলে গেছিস কার বোনের সাথে লাগতে এসেছিস? সমুদ্র মির্জার বোনের চরিত্রে মিথ্যা বদনাম রটাইছিস। তোকে কি ছেড়ে দেওয়া যায়? আজকে এই অবস্থা যদি তোর মনে থাকে তাহলে কোনোদিনও কোনো মেয়ের সাথে দ্বিতীয়বার এসব করার আগে 1000বার ভাববি। আঙ্গুল তুলে শাসিয়ে যায়। তিন্নি তিন্নি বলে চিৎকার দিচ্ছে সমুদ্র। ট্রেনদের বাড়ির ড্রয়িংয়ে দাঁড়িয়ে আছে সে। সমুদ্র চিৎকার শুনে সবাই বের হয়। সমুদ্র যাকে খুঁজছে তাকে না পেয়ে আবার দ্বিগুণ হুঙ্কার ছেড়ে বলল, তিন্নি তুই বেরিয়ে আস, নইলে তোকে খুঁজে বের করে খুন করব। খাদিজা হুঙ্কার ছেড়ে বলল, অভদ্রের মতো তিন্নিকে ডাকছো কেন? তখনই তিন্নি বের হয়। সমুদ্র যে তিন্নির গলা চেপে ধরে। সবাই মিলে সমুদ্রকে ছুটায়। তিন্নি ছাড়া পেয়ে নিঃশ্বাস নিতে থাকে। ফর্সা গলায় হাতের দাগ বসে গেছে। আর কয়েক মুহূর্ত থাকলে বোধহয় সে মারাই যেত। তৃণর দিকে তাকিয়ে অগ্নির চোখে বলল, ভালোবাসিস তুই বাচ্চাকে? তোর ভালোবাসায় বিশ্বাস ছিল না? যদি থাকতো তাহলে জানোয়ারের মতো আচরণ করতে পারতি না। এটা বলে তিন্নির দিকে আঙুল তুলে বলল, সেদিনই ঘটনা ঘটেছে এই মেয়ে। সেদিন প্রাচ্যর ছায়ে এই মেয়ে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। এই সুযোগে এই মেয়ে নিজের রুমের দিয়ে শিয়াবকে প্রবেশ করায়, প্রাচ্যর রুমে শিয়াবকে পাঠায়। সবাই অবাক চোখে তাকিয়ে আছে তিন্নির দিকে। বেশি অবাক হচ্ছে খাদিজা। এরকম একটা বাজে কাজ করেছে। তিন্নি কিছুদিন ধরেই শিহাবকে খেয়াল করছিল। কিছুদিন ধরে ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে থাকতো। একদিন তিন্নি যেই শিহাবের সাথে কথা বলে। তাদের দুজনের একটাই উদ্দেশ্য ছিল তৃণ আর প্রাচ্যকে আলাদা করা। দুজনে মিলে হাত মিলিয়ে প্ল্যান করে। তিন্নি ধরা পড়ে গেছে, ভয়ে ঘামতে থাকে। সমুদ্র যে তিন্নির হাত ধরে টেনে এনে বলল, আজকে তুই মেয়ে না হয়ে বরং ছেলে হতি, হাড্ডি মাংস সব আলাদা করে বলতাম। মেয়ে হয়েছিস বলি বেঁচে আছিস এখনো। এটা বলে চলে যেতে নিলে ঘুরে তাকিয়ে তৃণের উদ্দেশ্যেই বলল, খুব শীঘ্রই ডিভোর্স পেপার আসবে, আশা করি কোনো ঝামেলা ছাড়া সাইন করবি। তিন্নি দুই গালে দুটো চড় মেরে তৃণ বলল, কেন করেছিস এমন? কি ক্ষতি করেছি তোর আমি? তিন্নি গালে হাত দিয়ে বলল, ক্ষতি সবচেয়ে বেশি আমার হয়েছে। তোমাকে আমি ভালোবাসি, তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, আর তুমি ওই মেয়েকে বিয়ে করে এনেছো। ওই মেয়েকে যদি বিয়ে করার ইচ্ছেই ছিল তাহলে আমাকে কেন বিয়ে করতে চেয়েছিলে? কেন আমার মনে তোমার জন্য ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি করেছো? সেই প্রশ্নের উত্তর চাই। কেন আমার মন ভেঙে দিলে? কী ক্ষতি আমি করেছি তোমার? শেষ কথাগুলো তিন্নি তৃণর শার্টের কলার চিপে ধরে বলল। তৃণ তিন্নির হাত থেকে কলার ছেড়ে নিয়ে বলল, তোমাকে আমি কোনোদিন বিয়ে করতে চাইনি। আমার ইচ্ছের বিরুদ্ধে তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছে তোমার খালা।
সেই প্রশ্নের জবাব আমার কাছে না চাইলে ভালো হবে। তোমার খালাকে জিজ্ঞেস করো কেন তোমার মন ভেঙেছে। তিন্নি খাদিজার দিকে তাকায়। খাদিজা মুখ মলিন করে দাঁড়িয়ে আছে। তৃণা আঙুল তুলে শাসিয়ে বলল, তোমাকে আর কোনোদিন যেন এই বাড়ির সীমানায় না দেখি। এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ত্যাগ করলে ভালো হবে। খাদিজা মুখ খুলে বলল, এত রাতে কিভাবে যাবে? সেটা আমাদের দেখার বিষয় না। যে মেয়ে এত জঘন্য কাজ করতে পারে সে মেয়ের এক মুহূর্ত জন্য তার চেহারা দেখতে চায় না। তৃণর কানে বারবার সমুদ্র বলা শেষ কথা বাজতে থাকে। খুব শিগগিরই ডিভোর্স পেপার আসবে। ভুল করেছে সে। কেন সে প্রাচ্যর কথা বিশ্বাস করেনি? কি করে বিশ্বাস করবে? নিজের চোখে যা দেখেছে তা কি করে মিথ্যে হতে পারে? সত্যি, মানুষ সবসময় যা দেখে তা সত্যি নাও হতে পারে। চোখে দেখার আড়ালে অনেক সময় কিছু সত্য লুকিয়ে থাকে। না, প্রাচ্যর কাছে তাকে ক্ষমা চাইতে হবে। শোয়া থেকে উঠে দাঁড়ায়, শার্ট গায়ে চাপিয়ে রওনা হয় সমুদ্রর বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সামনে দাঁড়িয়ে আছে গেটে দারোয়ান, তাকে কিছুতে ঢুকতে দিচ্ছে না। সমুদ্র মানা করেছে তৃণকে যেন কিছুতে বাড়িতে ঢুকতে না দেয়। তৃণ বিড়বিড় করে বলল, সমন্দির সমুদ্র, আমারও সময় আসবে, তখনই তোকে নাগানের চুপনি খাওয়াবো। এটা বলে বাড়ির পিছনে যায়। বাড়ির দেওয়ালে উঠে ভিতরে লাফ দিতে শব্দ হয়। তখনই বাড়ির গার্ডরা আসে। তাদের দেখে বাড়ির বাগানে ঝোপে ভিতরে লুকিয়ে যায়। তারা কিছুক্ষণ খুঁজে সেই স্থান ত্যাগ করে। বড় একটা দীর্ঘশ্বাস ফেলে ঝোপের ভেতর থেকে বের হয়। চোখ কান খোলা রেখে এগিয়ে যায়। পায়ে বেয়ে প্রাচ্যর রুমে ঢোকে। দেখতে পায় প্রাচ্য বারান্দার রাখা দোলনায় শুয়ে আছে। তৃণ প্রাচ্যকে কোলে তুলে নিয়ে বিছানায় শোয়ায়। তখনই প্রাচ্যর ঘুম ভেঙে যায়। চোখ মেলে তৃণকে দেখতেই পায়। উঠে বসে প্রাচ্য, বলল, তুই এখানে কি করে এসেছিস? পাইবে। কেন এসেছিস তুই? তৃণ প্রাচ্যর দুহাত মুঠোয় নিয়ে বলল, আমি তোর প্রতি অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুই আমার যা শাস্তি দিবি মাথায় বেঁধে নেব। তবু তুই আমার ডিভোর্স দিস না, তোকে ছেড়ে থাকতে পারবো না। তখনই দরজায় নখ পড়ে। দরজার উপাশে সমুদ্র দাঁড়িয়ে। কিছুক্ষণ আগে গার্ডরা বলেছে কেউ একজনকে বাড়ির দেওয়াল টপকে ঢুকতে দেখেছে। সমুদ্র দারোয়ানকে জিজ্ঞেস করে কাউকে ঢুকতে দেখেছে কিনা। দারোয়ান বলে কাউকে দেখেনি, কিন্তু কিছুক্ষণ আগে তৃণ এসেছে বাড়িতে ঢোকার জন্য। দারোয়ান ঢুকতে দেয়নি। দারোয়ানের কথা শুনে সমুদ্র যা বোঝার বুঝে গেছে। তখনই ছুটে এসেছে সমুদ্র প্রাচ্যর ঘরে। সমুদ্র চিৎকার করে বলল, প্রাচ্য, দরজা খোল। সমুদ্র বাড়ি এসে বলেছে তৃণর সাথে যাতে কোনো যোগাযোগ না করতে। ডিভোর্সের ব্যাপারে সব বলে। প্রাচ্য এই ব্যাপারে কিছু বলেনি। কিভাবে বলবে? সেই মুখ কি তৃণ রেখেছে? প্রাচ্য হাত ছাড়িয়ে নিয়ে বলল, তৃণ তুই এখান থেকে যা, বাইরে আসলে খুব খারাপ হয়ে যাবে। তুই আমায় ক্ষমা করে দে প্লিজ। এখন এসব কথা বলার সময় নেই, তুই এখন। প্রাচ্য আর বলতে পারেনি। তার আগেই দরজা ধাক্কিয়ে ভেতরে প্রবেশ করে সমুদ্র। তৃণ আর প্রাচ্য উঠে দাঁড়িয়ে। সমুদ্র এসে তৃণর পেট বরাবর ঘুষি দেয়। হুঙ্কার ছেড়ে বলল, তোর স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। কোন সাহসে তুই আমার বোনের রুমে ঢুকেছিস? এটা বলে নাক বরাবর ঘুষি দিতে নিলেই তৃণ ধরে ফেলে। সে বলল, সম্বন্ধী বলে এতক্ষণ সম্মান করেছি, কিন্তু তুই সম্মান নিতে পারিসনি। হাত ধরতে বাধ্য হয়েছি। আমি তোর বোনের রুমে ঢুকি না, আমি আমার স্ত্রীর রুমে ঢুকেছি। স্বামী স্ত্রীর রুমে ঢুকবে, এতে সাহসের প্রয়োজন হয় না। সমুদ্র রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোর সাথে প্রাচ্যর কোনো সম্পর্ক নেই। তুই বললে হলো নাকি? আমাদের বন্ধন পবিত্র বন্ধন, এত সহজে ছিন্ন করতে পারবে না। তোর কত ভিলেন ভাইয়ে, আমি এক্ষুনি প্রাচ্যকে আমার সাথে নিয়ে যাব। এটা বলে প্রাচ্যর হাত ধরে তৃণ। সমুদ্র আর তৃণর মধ্যে প্রাচ্য আর রোদ যেন দর্শক। তারা ভালো শ্রোতা হয়ে ওদের বক্তব্য শ্রবণ করছে। সমুদ্র হুঙ্কার ছেড়ে বলল, হাত ছাড়তে বলছি আমি। তৃণ দ্বিগুণ সাহস নিয়ে বলল, ছাড়বো না হাত। আমি হাত ছাড়ার জন্য ভালোবাসিনি। আমি প্রাচ্যকে আমি বিয়ে করেছি হাত ধরে বাঁচার জন্য। ভালোবাসিস তুই? এই জন্য বোধহয় জানোয়ারের মতো আচরণ করেছিস। মানলাম আমি জানোয়ার, তাহলে তুই কি? তোকেও জানোয়ার বলা উচিত। তুই তো রোদকে ভালোবাসতি, তাহলে কেন রোদের উপরে নির্মম অত্যাচার করেছিস? তোর ভাষ্যমতে আমি জানোয়ার হলে তাহলে তুইও জানোয়ারের কাতারে পড়িস। রোদ যখন তোর কাছে ফিরবে না বলেছে, তখনই তুই যদি রোদকে কাঁধে তুলে করে তোর বাড়িতে নিয়ে আসতি পারছোস, তাহলে আমি কেন পারবো না? এটা বলে প্রাচ্যকে কাঁধে তুলে নেয় আর আঙ্গুল তুলে বলল, অবশ্যই পারবো, তোর শেখানোর টেকনিক কাজে লাগিয়েছি। গুড বৈশালা বাবু, উফ সরি, সমন্ধি বাবু। এটা বলে চলে যায়। সমুদ্র নির্বাক।
তৃণ এমন কিছু করবে আশাই করেনি সে। রোদ তৃণর কথা শুনে মুখ টিপে টিপে হাসছে। সে খুব খুশি হয়েছে। সমুদ্র মুখে ঝামা মেরে দিয়েছে। সমুদ্র এতক্ষণ পরে চেতনা ফিরে। রাগে প্রাচ্য রুমের ফুলদানিগুলো ছুঁড়ে ফেলে। সমুদ্র তাকে ভালোবাসে। সত্যি কি তাকে সমুদ্র ভালোবাসে? কবে থেকে ভালোবাসে সমুদ্র তাকে? আগের কথা রোদ জানে না, কিন্তু এখনকার সমুদ্রকে দেখলে রোদের বারবার মনে হতো সমুদ্র তাকে ভালোবাসে। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে শুয়ে তৃণ বলে যাওয়া কথাগুলো ভাবছে রোদ। তখনই সমুদ্র রোদকে টেনে আনে তার বুকের উপরে, দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলল, কোন সাহসে অপাস ফিরে ঘুমাচ্ছ? তোমাকে বলছে না আমার বুকের উপর মাথা রেখে ঘুমাবে, নইলে আমার ঘুম আসে না। রোদ বুঝতে পারে না এই রাগী মানুষটার ভালোবাসা। কখনো হুঙ্কার ছেড়ে কথা বলে, কখনো বাঁকা বাঁকা কথা, কখনো আবার খুব মিষ্টি করে কথা বলে। রোদ বলল, একটা কথা বলি,